অক্সাইড অংশটা। অক্সাইড আসছে আমাদের ভৌতবিজ্ঞানের তৃতীয় ভৌতবিজ্ঞানের অ্যাসিড, ক্ষার ও লবণ এই অধ্যায়ের অক্সাইড অংশটা। তো অক্সাইড অংশটা খুব গুরুত্বপূর্ণ। অক্সাইড কিভাবে গঠন হচ্ছে বা অক্সাইড কি সেই সম্পর্কে আমরা আজকে জানব। তো ক্লাস 9-এর অ্যাসিড, ক্ষার, লবণ এই চ্যাপ্টারে অক্সাইড যে অংশটা পড়ব, অক্সাইড কথাটার মানে কি? কোনো কিছুর সঙ্গে অক্সিজেন যুক্ত হওয়া। কোনো কিছুর সাথে অক্সিজেন যুক্ত হলে তাকে আমরা কি বলবো? অক্সাইড। তাকে আমরা বলবো অক্সাইড। তা অক্সাইড অক্সিজেন যুক্ত হলে যেমন অক্সাইড, একই রকম ভাবে যদি হাইড্রোজেন যুক্ত হয় তাহলে আমরা বলবো হাইড্রাইড, ক্লোরিন যুক্ত হলে ক্লোরাইড, এরকম ভাবে আমাদের হয়ে থাকে ভৌতবিজ্ঞানে। তাহলে অক্সিজেন যুক্ত হচ্ছে মানে অক্সাইড কিন্তু আমরা দুটো ভাগে ভাগ করতে পারি অক্সাইডকে। একটা হচ্ছে আম্লিক অক্সাইড আর একটা ক্ষারকীয় অক্সাইড। আরো এক ধরনের অক্সাইড হয়, সেটা আমরা পরে পড়ব। আগে আমরা আম্লিক এবং ক্ষারকীয় অক্সাইড সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। তো আম্লিক অক্সাইড কি? আম্লিক মানে আমরা কথাটা থেকে পাচ্ছি অম্ল। অম্ল কথাটার মানে কি? টক। অম্ল কথাটার মানে টক। মনে রাখবে, অধাতুর সঙ্গে যখন অক্সিজেন যুক্ত হয় তখন যেটা গঠিত হয় সেটা হচ্ছে আম্লিক অক্সাইড। অধাতুর সঙ্গে যখনই অক্সিজেন যুক্ত হবে তখন তাকে আমরা বলবো আম্লিক অক্সাইড। একই রকম ভাবে ক্ষার। ক্ষার কি? ক্ষারকে আমরা ইংরেজিতে বলি অ্যালকালি। ক্ষারকে আমরা ইংরেজিতে বলি, ক্ষারকীয়কে না, ক্ষারকে আমরা বলবো ইংরেজিতে অ্যালকালি। তো এই ক্ষারকীয় অক্সাইড একই রকম ভাবে যখন ধাতুর সঙ্গে অক্সিজেন যুক্ত হবে তখন তাকে আমরা বলবো ক্ষারকীয় অক্সাইড। ক্ষারকীয় অক্সাইড। এবার প্রশ্ন হলো কেন ধাতুর সঙ্গে অক্সিজেন যুক্ত হলে তাকে বলবো ক্ষারকীয় অক্সাইড আর অধাতুর সঙ্গে অক্সিজেন যুক্ত হলে তাকে আমরা বলবো আম্লিক অক্সাইড? কেন? কারণ আম্লিক অক্সাইড আবার জলের সঙ্গে বিক্রিয়া করে কি উৎপন্ন করে? জলের সঙ্গে বিক্রিয়া করে উৎপন্ন করে অ্যাসিড। আর এখানে ক্ষারকীয় অক্সাইড জলের সঙ্গে বিক্রিয়া করে উৎপন্ন করে হচ্ছে গিয়ে ক্ষার বা অ্যালকালি। তাই জন্য ক্ষারকীয় অক্সাইড আর এটা হলো আম্লিক অক্সাইড। তোমরা লিখলে খাতায় লিখে নাও বা নোট করে নাও, এটা খুব গুরুত্বপূর্ণ বা দরকারি, যে অধাতু অক্সিজেনের সঙ্গে বিক্রিয়া করে উৎপন্ন করবে আম্লিক অক্সাইড এবং আম্লিক অক্সাইড জলের সঙ্গে বিক্রিয়া করে উৎপন্ন করবে অ্যাসিড। একই রকম ভাবে ধাতু অক্সিজেনের সঙ্গে বিক্রিয়া করে উৎপন্ন করবে ক্ষারকীয় অক্সাইড এবং এই ক্ষারকীয় অক্সাইড জলের সঙ্গে বিক্রিয়া করে উৎপন্ন করবে ক্ষার। যদি উদাহরণ দিয়ে পড়ি তাহলে আমরা ভালো বুঝতে পারবো। যেমন দেখো, একটা অধাতু হলো কার্বন। কার্বন একটি অধাতু। কার্বনের সঙ্গে যদি অক্সিজেন যুক্ত হয় উৎপন্ন হবে কি? কার্বন ডাই অক্সাইড বা CO2। আচ্ছা, এই CO2 একটা কিন্তু আম্লিক অক্সাইড। এই CO2কে আমরা যদি জলের সঙ্গে বিক্রিয়া করাই তাহলে কি উৎপন্ন হবে? জলের সঙ্গে বিক্রিয়া করলে উৎপন্ন হবে H2CO3, যেটা কিন্তু কার্বনিক অ্যাসিড। কার্বনিক অ্যাসিড। তাহলে আমরা কি দেখতে পাচ্ছি? তাহলে আমরা দেখতে পাচ্ছি কার্বন একটি অধাতু, অক্সিজেনের সাথে বিক্রিয়া করে উৎপন্ন করছে আম্লিক অক্সাইড, কার্বন ডাই অক্সাইড। সেটা আবার জলের সঙ্গে বিক্রিয়া করে উৎপন্ন করছে অ্যাসিড, যে অ্যাসিডটাকে আমরা বলছি কার্বনিক অ্যাসিড। তাহলে এখানে অ্যাসিড উৎপন্ন হচ্ছে, তার মানে কার্বন ডাই অক্সাইড একটা আম্লিক অক্সাইড, কারণ এটা থেকে অম্ল তৈরি হচ্ছে। একই রকম ভাবে ধাতু, যে কোনো একটা ধাতু ধরো জিঙ্ক ধরতে পারি, আমরা ম্যাগনেসিয়াম ধরতে পারি, যে কোনো একটা ধাতু ধরতে পারি। ম্যাগনেসিয়ামের সঙ্গে ধরো অক্সিজেন যুক্ত হচ্ছে। আচ্ছা, যুক্ত হয়ে কি উৎপন্ন হবে? 2MgO, মানে ম্যাগনেসিয়াম অক্সাইড। এবার এই ম্যাগনেসিয়াম অক্সাইড যখন জলের সঙ্গে বিক্রিয়া করবে তখন কি উৎপন্ন হবে? তখন উৎপন্ন হবে MgOH এর হোল 2, যেটা কিন্তু একটা ক্ষার, যার নাম কি? ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড। তাহলে এখানে ম্যাগনেসিয়াম একটা ধাতু যেটা অক্সিজেনের সঙ্গে বিক্রিয়া করে উৎপন্ন করছে ম্যাগনেসিয়াম অক্সাইড। এই ম্যাগনেসিয়াম অক্সাইড জলের সঙ্গে বিক্রিয়া করে উৎপন্ন করছে ক্ষার, যার নাম ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড। আচ্ছা, এখানে এই যে জিঙ্কটা দিয়ে আমি কেন বোঝালাম না, এখানে বলে রাখি জিঙ্ক এবং অ্যালুমিনিয়াম এই ধাতু দুটোকে একদম নোট করে নাও বা মনে রাখবে। জিঙ্ক এবং অ্যালুমিনিয়াম এমন দুটো ধাতু যারা কিন্তু ক্ষারকীয় অক্সাইড উৎপন্ন করে না। তাহলে এরা কি ধরনের অক্সাইড উৎপন্ন করে?
এরা উৎপন্ন করে উভধর্মী অক্সাইড। উভধর্মী অক্সাইড বলেছিলাম অক্সাইড পড়ানোর শুরুতে যে ক্ষারকীয় এবং আম্লিক ছাড়াও আরেক ধরনের অক্সাইড হয়। তো এই আরেক ধরনের অক্সাইড হচ্ছে উভধর্মী অক্সাইড। কে উৎপন্ন করে? জিঙ্ক এবং অ্যালুমিনিয়াম। এই জিঙ্ক এবং অ্যালুমিনিয়াম উভধর্মী অক্সাইড উৎপন্ন করছে। এই উভধর্মী অক্সাইড কীরকম? Zn+O2 উৎপন্ন হবে ZnO, এটা একটা উভধর্মী অক্সাইড। এবং একই রকমভাবে Al2O3 এটাও একটি উভধর্মী অক্সাইড, কারণ এর মধ্যে আমরা আম্লিক অক্সাইড এবং ক্ষারকীয় অক্সাইড দুজনেরই গুণ বা দুজনেরই ধর্ম দেখতে পাবো বিদ্যমান রয়েছে। তাই এই দুটোকে আমরা বলবো উভধর্মী অক্সাইড। আচ্ছা, আরও এক ধরনের অক্সাইড হয় যেটা হচ্ছে প্রশম অক্সাইড। প্রশম অক্সাইড, প্রশম অক্সাইডের একটা উদাহরণ যদি বলি, খুব সচরাচর তোমরা জানো কি, সেটা জল। কেন জল? প্রশম অক্সাইডের উদাহরণ জল, কারণ প্রশম অক্সাইডের মধ্যে না আছে অ্যাসিডের ধর্ম, না আছে ক্ষারের ধর্ম, কোনো রকম কোনো ধর্ম নেই। তাই প্রশম অক্সাইড হলো জল। আশা করি তোমরা এই পার্টটা বুঝতে পেরেছো, অক্সাইড পার্টটা। তাহলে অক্সাইড পার্টটা যদি বুঝে থাকো তাহলে এই অংশটা নোট করে নাও, আর যদি কোথাও বুঝতে অসুবিধা হয় তাহলে জানিও। তাহলে এই অংশটা আশা করি তোমরা বুঝতে পারলে। চলে যাবো অ্যাসিড, ক্ষার, লবণ এই অধ্যায়েরই আর একটা অন্য টপিক, যেটা হচ্ছে পিএইচ। পিএইচে চলে যাবো, পিএইচটা বুঝবো। ভালো করে দেখবে পিএইচ কি। পিএইচ হচ্ছে পোটেনশিয়ালিটি অফ হাইড্রোজেন। পিএইচটাকে আমরা এইভাবে লিখি, পিএইচ মানে হলো পোটেনশিয়ালিটি অফ হাইড্রোজেন। খেয়াল রাখবে এই পোটেনশিয়ালিটি অফ হাইড্রোজেন বা এই পিএইচ, এই কথাটার সঙ্গে আমরা সকলেই যুক্ত বা জানি পিএইচ কি, টিভিতেও বিভিন্ন রকম অ্যাড দেখে থাকি। কিন্তু এই পিএইচ এর মানে যে পোটেনশিয়ালিটি অফ হাইড্রোজেন বা এর ফুল ফর্ম এটা কিন্তু আমরা কোনো বইতে পাবো না বা আমরা জানি না। কিন্তু মনে রাখবে এটার মানে হলো পোটেনশিয়ালিটি অফ হাইড্রোজেন। পিএইচ কি হয়? পিএইচ দু রকমের হয়। পিএইচ মাপার জন্য আমরা দুটো জিনিস ব্যবহার করে থাকি, একটা পিএইচ মিটার আর একটা পিএইচ পেপার। পিএইচ পেপার কীরকম সেটা আগে বলি। পিএইচ পেপারে এরকম দাগ কাটা থাকে, যেটা 0 থেকে 14 অবধি দাগ কাটা থাকে, 0 থেকে 14 অবধি অংশাঙ্কিত। আর মাঝখানে থাকে কত? 7। তাহলে মাঝখানে কি থাকবে? 1 2 3 4 5 6, আবার এখানে থাকবে 8 9 10 11 12 13, এইভাবে দাগ কাটা থাকে। এই 7 নম্বরটাকে আমরা বলবো প্রশম। এদিকটা হবে হচ্ছে ক্ষার, এদিকটা হবে অ্যাসিড, এদিকটা হবে অ্যাসিড। ঠিক আছে, তাহলে পিএইচ পেপারে 0 থেকে 14 অবধি অংশাঙ্কিত থাকে, তার মাঝখানে 7কে আমরা বলবো প্রশম, এবং 7 থেকে যত কমের দিকে আসবে পিএইচ এর মান সেটা হবে অ্যাসিডিক, এবং 7 থেকে যত 14 দিকে যাবে তত এর মান হবে কি? ক্ষারকীয় বা ক্ষার। ঠিক আছে, মনে করো এটা কি কাজে ব্যবহার করা হয়? এরা বিভিন্ন পদার্থ, বিশেষত তরল পদার্থ বা কঠিন পদার্থ, এর পিএইচ মাপার কাজে ব্যবহার করা হয়। পিএইচটা আমাদের জানতে হবে, কারণ বস্তুটা নির্দেশ করবে যে বস্তুটার, পিএইচ পেপার নির্দেশ করবে যে বস্তুটার প্রকৃতি কীরকম, বস্তুটা অ্যাসিড না ক্ষার না প্রশম। যেমন দেখো, আজকে যদি জলের মধ্যে আমরা পিএইচ পেপার দিই তাহলে আমরা দেখতে পাবো পিএইচ কত দেখাচ্ছে, দেখাবে 7, কারণ জল একটি প্রশম অক্সাইড। আবার যদি আমরা লেবুর রসের মধ্যে পিএইচ পেপার দিই দেখতে পাবো 7-এর কম, মানে অ্যাসিডের দিকে দেখাচ্ছে। আবার যদি সালফিউরিক অ্যাসিডে দিই দেখবো আরও কম, প্রায় 0-এর কাছাকাছি মান দেখাচ্ছে। তার মানে কি? সালফিউরিক অ্যাসিড বেশি আম্লিক, ওই জন্য মানটা 7-এর একদম কম। আবার লেবুর রস তার তুলনায় একটু কম অ্যাসিডিক, তাই জন্য 2 কি 3 মান দেখাচ্ছে। তাহলে আমরা জানবো কি না, বুঝে যাব যে 7-এর কম মানে এই পদার্থটার মধ্যে অ্যাসিডের পরিমাণ বেশি আছে। একই রকমভাবে মানুষের রক্তের পিএইচ কত? যখন আমরা রক্ত কাকে বলে পড়ি তখন আমরা দেখতে পাই মানুষের ব্লাডে লেখা আছে ঈষৎ ক্ষারীয়। ঈষৎ ক্ষারীয় রক্তে লেখা আছে ঈষৎ ক্ষারীয়। কত জানো? মানুষের রক্তের পিএইচ 7.5।
7.5 মানে ঈষৎ ক্ষারীয়। দেখো 7 যদি প্রশম হয় তাহলে 7 থেকে একটু বেশি 7.5 সেটা হবে ঈষৎ ক্ষারীয়। একই রকমভাবে আমরা যে কোনো দেহ তরল, যেমন নারী ও পুরুষের যৌনাঙ্গের তরল, থুতু মানে আমাদের মুখের যে তরল, এমনকি যেটাকে আমরা শ্লেষ্মা বলে থাকি, এছাড়াও যে কোনো পদার্থ দেহ তরল, মানব দেহ তরল, মানুষের দেহ তরল, সমস্ত কিছু আমরা পিএইচ পেপারের সাহায্যে পরীক্ষা করে দেখতে পারি যে সেই পরীক্ষণীয় পদার্থ বা এক্সপেরিমেন্টাল লিকুইডটা কি অ্যাসিড, ক্ষার না প্রশম। ঠিক আছে, আরেকটা হয় এটা কি পিএইচ মিটার, আরেকটা হলো পিএইচ মিটার। পিএইচ মিটারে কি হয়, একটা ছোট পাত্র থাকে, একটা ছোট বাটির মতো পাত্র থাকে যেটি কাঁচের হয়, যার মধ্যে পরীক্ষণীয় তরল, কি পরীক্ষণীয় তরল হতে পারে যে কোনো চাষি সেই মাঠ, যে মাঠে চাষ করবে, ধান চাষ করবে, সেই মাঠের পিএইচ, মাটিটার পিএইচ কত, আম্লিক, ক্ষারীয় না প্রশম, সেটা চেক করার জন্য বা পরীক্ষা করার জন্য সেই মাটি মিশ্রিত কাদা জল পিএইচ মিটারের ওই বাটির মধ্যে বসিয়ে পিএইচ মিটারে মাপা যাবে যে মাটি ক্ষারকীয়, মাটিটা আম্লিক না প্রশম। যদি প্রশম হয় তাহলে সেক্ষেত্রে ধান গাছগুলো ভালো ফলন দেবে, আম্লিক হলে একদমই ভালো ফলন দেবে না, সেক্ষেত্রে তার প্রপার ট্রিটমেন্ট করতে হবে। বা ধরো কোনো মাংস যেমন ধরো আমরা বিভিন্ন কাজে, উৎসবে, অনুষ্ঠানের জন্য আগে থেকে ধরো মাংস কিনে রাখি, তাহলে সেই মাংসের পিএইচ আমরা জানতে পারবো এই পিএইচ মিটারের সাহায্যে বা পিএইচ পেপারের সাহায্যে। এবং ইন্টিমেট এরিয়ার যে হাইজিন নারী ও পুরুষের, সেটাও কিন্তু সেই পরীক্ষণীয় তরলের পিএইচও আমরা মাপতে পারবো পিএইচ পেপার এবং পিএইচ মিটার সমস্ত কিছুর সাহায্যে। তাহলে এটা হলো পিএইচ। ঠিক আছে, একই রকমভাবে পিএইচ এর কারণে আমরা পিএইচ পরীক্ষা করে জানতে পারি যে দাঁত, মানুষের দাঁতে কি হয়, পিএইচ ঠিকঠাক পিএইচের খাবার না গেলে দন্তক্ষয় হতে পারে, সেই দন্তক্ষয়ের জন্য আমরা কিন্তু পিএইচ পেপারের সাহায্য নিয়ে থাকি। এছাড়াও দাঁতের ক্ষয়ের জন্য কি দায়ী, ফ্লুরাইড নামে একটা পদার্থ, যেই ফ্লুরাইড শরীরে বেশি গেলে ফ্লুরোসিস নামে একটা রোগ হয়, সেই রোগের কারণে দাঁতে পাইরিয়া বা দাঁত থেকে দুর্গন্ধ, খাবার জমে দাঁতে বিভিন্ন রকম ইনফেকশন হতে পারে, সেগুলোও আমরা কিন্তু পিএইচ পেপারের সাহায্যে সেই এলাকার মানুষ যাদের এই প্রবলেমটা দেখা দিচ্ছে, সেই এলাকার পানীয় জল যেখান থেকে আসছে, সেই পানীয় জলের পিএইচ কিন্তু আমরা মাপতে পারবো। তো পিএইচে তোমাদের মনে রাখার মতো বা এখান থেকে কোয়েশ্চেন আসতে পারে কি কি, পিএইচ পেপার কি, পিএইচ পেপারে কত থেকে কত অবধি দাগ অংশাঙ্কিত থাকে, কতটা, কোনটাকে আমরা প্রশম বলবো, কোন মানটাকে, কত হলে অ্যাসিড হবে বা কত হলে ক্ষারকীয় হবে, বা তোমাকে এরকমভাবে দিতে পারে দুধ, লেবুর রস, মানুষের রক্ত ইত্যাদি পরীক্ষণীয় বস্তুগুলোর পিএইচ কত, এগুলো কিন্তু পরীক্ষায় আসতে পারে। ঠিক আছে, তাহলে এই অংশটা মুছে দিচ্ছি। আজকে আবার আমরা পড়বো কি অ্যান্টাসিড। দেখো অ্যান্টাসিড কি, এই অ্যান্টাসিড নামটার সঙ্গে আমরা সকলেই পরিচিত। অ্যান্টাসিড বা গ্যাসের ওষুধ, আমরা সাধারণ কথায় বলে থাকি যে আমরা গ্যাসের ওষুধ খাই। তাহলে গ্যাসের ওষুধ আমরা কেন খাচ্ছি? আজকে মনে করো সকালে ঘুম থেকে উঠে তুমি ব্রাউনি খেয়ে নিলে, দুধ চা খেলে, তারপর কি খেলে, তারপর তুমি কোল্ড ড্রিঙ্কস খেয়ে নিলে, বিভিন্ন রকমের সিঙ্গারা, বিরিয়ানি, এই জাতীয় তুমি কি করলে না ভারী খাবার বা রিচ খাবার তুমি ইনটেক করলে শরীরে। এরপর তুমি বেশি পরিমাণে জল খাচ্ছ, যতই জল খাও তাও দেখবে গলা জ্বালা, বুক জ্বালা, পেটের মধ্যে একটা অস্বস্তি, এইরকম সিমটমগুলো তুমি দেখতে পাবে। তাহলে কেন এরকম হচ্ছে? কারণ এই খাবারগুলোর মধ্যে বেশি করে অম্ল বা আম্লিক অক্সাইড থাকে। যখনই এই খাবারগুলো আমাদের শরীরে যাচ্ছে, এগুলো শরীরে গিয়ে বেশি পরিমাণ কার্বন ডাই অক্সাইড উৎপাদন করে, আর এই কার্বন ডাই অক্সাইড উৎপাদন করে যখন আমরা জল খাই, কার্বন ডাই অক্সাইড আর জল মিলে কি তৈরি করে, অ্যাসিড তৈরি করে। আর এই অ্যাসিডটা যখন গলা অবধি উঠে আসে তখন আমাদের গলা জ্বালা, বুক জ্বালা ইত্যাদি হয়। এবার আমাদের মানব শরীরের সবসময় উচিত অ্যাসিড আর ক্ষার ভারসাম্য বজায় রাখা, কিন্তু যখনই অ্যাসিডের পরিমাণ বেশি হয়ে যাচ্ছে, তাহলে আমাদের ধরো অ্যাসিড এই লেভেলে রয়েছে, ক্ষার এই লেভেলে রয়েছে, দেখা যাচ্ছে অ্যাসিডটা বেড়ে যাচ্ছে, তখন কি হচ্ছে, ক্ষারের লেভেলটা কমে যাচ্ছে, অ্যাসিড ক্ষার ভারসাম্য থাকছে না, তখনই একটা প্রবলেম দেখা দিচ্ছে। তার জন্য আমরা কি করছি, অ্যান্টাসিড খাচ্ছি। তাহলে অ্যান্টাসিডের মেন উপাদান কিন্তু ক্ষার। কি হয়, যখনই অ্যান্টাসিড খাই, অ্যাসিডটা তো এই লেভেলে চলে এসছে আর ক্ষারটা এই লেভেলে আছে, তখন অ্যান্টাসিড কি করে, ক্ষারের লেভেলটাকে আপ করে দেয়, করে দিয়ে দুটোকে সমান লেভেলে নিয়ে চলে আসে। তারপর কি হয়ে যায় না, ঢেকুর এবং বিভিন্ন কাশি ইত্যাদি মাধ্যমে অত্যাধিক অ্যাসিড শরীর থেকে বেরিয়ে যায় এবং শরীরে অ্যাসিড ক্ষার ভারসাম্য বজায় থাকে। তো তাহলে অ্যান্টাসিড কি উপাদান দিয়ে তৈরি সেটা আমরা দেখব। অ্যান্টাসিড কি উপাদান দিয়ে তৈরি, MgOH এর হোল 2,
এটা হচ্ছে একটা গুরুত্বপূর্ণ উপাদান অ্যান্টাসিডের, AlOH এর হোল 2 ইত্যাদি। তার মধ্যে এটি বেশি গুরুত্বপূর্ণ, এই উপাদানটা বেশি পরিমাণে থাকে অ্যান্টাসিডের মধ্যে। আর কয়েকটা অ্যান্টাসিডের নাম আমাদের পড়তে হবে, যেমন চলতি প্রচলিত আছে কিছু অ্যান্টাসিড, যেমন জিনট্যাক, র্যানট্যাক ইত্যাদি বিভিন্ন রকম নামগুলো আছে, সেগুলো তোমরা পড়বে। তাহলে অ্যান্টাসিড থেকে কি কি পড়বে, অ্যান্টাসিড কি, কয়েকটা অ্যান্টাসিডের নাম এবং অ্যান্টাসিডের উপাদান, যেটা সবচাইতে গুরুত্বপূর্ণ প্রশ্ন এই অংশটা থেকে। এবার তাহলে আমরা পড়বো অ্যাসিড বৃষ্টি এবং স্টোন ক্যান্সার। এই অ্যাসিড বৃষ্টি ও স্টোন ক্যান্সার কি? দেখো, বর্তমানে SO2 সালফার ডাই অক্সাইড, NO2 নাইট্রোজেন ডাই অক্সাইড, এই দুটো পদার্থের ব্যবহার খুব। এই সালফার ডাই অক্সাইড, নাইট্রোজেন ডাই অক্সাইড স্বর্ণকারের দোকান বা যেখানে সোনা তৈরি হয় সেখান থেকে প্রচুর পরিমাণে নির্গত হয়। এই SO2 NO2 নির্গত হয়ে কোথায় মিশছে, পরিবেশে মিশছে। মনে করো এটা বাতাসে কি মিশছে, স্বর্ণকারের দোকান, এটা স্বর্ণকারের দোকান, এখান থেকে বাতাসে মিশছে NO2 SO2 এই জাতীয় কিছু গ্যাস বাতাসে মিশলো। এবার বাতাসে এইগুলো যে মিশছে, বাতাসে কি রয়েছে, জলীয় বাষ্প বাতাসে থাকছে, ভাসমান জলীয় বাষ্প H2O। এবার এই H2O SO2 এগুলো বিক্রিয়া করবে, H2O এবং SO2 বিক্রিয়া করে কি উৎপন্ন করবে না, H2SO3 বা সালফিউরাস অ্যাসিড। H2SO2 এগুলো বিক্রিয়া করে যে সালফিউরাস অ্যাসিড উৎপন্ন করছে, এই সালফিউরাস অ্যাসিড যখন বৃষ্টি আসছে বাতাসে, তখন আবার কি করছে, এগুলো জলের সঙ্গে বিক্রিয়া করছে, করে কি উৎপন্ন করছে, সালফিউরিক অ্যাসিড। আর এটা বৃষ্টির সাথে মিশে কোথায় পড়ছে, ভূপৃষ্ঠে পড়ছে। তাহলে এইটাকে আমরা বলছি অ্যাসিড রেন বা অ্যাসিড বৃষ্টি। কি হচ্ছে তাহলে, স্বর্ণকারের দোকান থেকে SO2 NO2 সালফার ডাই অক্সাইড, নাইট্রোজেন ডাই অক্সাইড এগুলো বাতাসে মিশছে, বাতাসে রয়েছে জলীয় বাষ্প, এগুলোর সাথে বিক্রিয়া করে কি উৎপন্ন করছে, সালফিউরাস অ্যাসিড। যে সালফিউরাস অ্যাসিড যখন বৃষ্টি হচ্ছে সেই বৃষ্টির জলের সঙ্গে মিশে সালফিউরিক অ্যাসিড রূপে বৃষ্টির জলের সঙ্গেই ভূপৃষ্ঠে পড়ছে, এর ফলে এটাকে আমরা বলছি অ্যাসিড রেন। এবার দেখো, অ্যাসিড রেন শুধু পড়লে হবে না, যখনই আমরা অ্যাসিড রেন পড়বো তার সঙ্গে রিলেটিভলি চলে আসবে স্টোন ক্যান্সার। স্টোন ক্যান্সার কি, দেখো আমাদের পৃথিবীতে বা ভূপৃষ্ঠে তাজমহল, এছাড়াও তাজমহলের মতো বিভিন্ন মার্বেল পাথরের তৈরি স্মৃতিসৌধগুলো রয়েছে। আর মার্বেল পাথরের সংকেত কি, মার্বেল পাথরের সংকেত হচ্ছে CaOH এর হোল 2, ঠিক, এটা আমরা জানি। এবার এই মার্বেল পাথরের উপর এই অ্যাসিড বৃষ্টি পড়ে কি তৈরি করছে না, একটা আস্তরণ তৈরি করছে, কিসের, ক্যালসিয়াম সালফেট বা CaSO4, এইটার একটা আস্তরণ তৈরি করছে, ঠিক। আচ্ছা, এই যে আস্তরণটা তৈরি হচ্ছে, আচ্ছা মার্বেল পাথরের সংকেত এইটা, আবার CaCO3 মার্বেল পাথরের সংকেত, ঠিক আছে, মার্বেল পাথরের সংকেত CaCO3। এই CaCO3 কিসে পরিণত হচ্ছে, CaSO4, মানে পুরোটা না, কিছুটা অংশ CaSO4 উৎপন্ন হচ্ছে। আর ক্যালসিয়াম সালফেটের একটা হলদেটে আস্তরণ মার্বেল পাথরের উপর পড়ছে বা বিভিন্ন স্মৃতিসৌধের উপর পড়ছে, ফলে স্মৃতিসৌধের যে জায়গায় এই আস্তরণ পড়ছে সেই জায়গা থেকে পাথর ক্ষয়ে যাচ্ছে, যেটাকে আমরা বলছি স্টোন ক্যান্সার। তাহলে যখনই তুমি অ্যাসিড বৃষ্টি পড়বে তখনই কিন্তু রিলেটিভলি তোমার স্টোন ক্যান্সার পড়তে হবে, আর অবশ্যই এক্ষেত্রে তোমার সমীকরণ কিন্তু দিতেই হবে। তাই স্টোন ক্যান্সার আর অ্যাসিড বৃষ্টি এই অংশটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। তাহলে আজকে আমরা যে অংশগুলো পড়লাম আশা করি তোমরা বুঝতে পারলে। যদি কোথাও অসুবিধা হয় তাহলে অবশ্যই জানাবে, এবং ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবে না।